পাওয়ার চাই, সেই সব কথা নয়। কোথায় বসে নিজেদের বাক্য উন্নয়নের কোনো মানসিকতা নেই। অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। এই ব্র্যান্ডের নাম শেখ হাসিনা ব্র্যান্ড। আমরা করোনার চেয়ে শক্তিশালী। ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে এরকম বিদ্যুতের অবস্থা আমাদের ঘুরতে হবে, যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। আমাদের এখন যে রিজার্ভ আছে 6 মাস 9 মাসের খাবারও আমরা কিনে আনতে পারবো। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা। এখনো প্রায় $40 বিলিয়ন আমাদের রিজার্ভ 6 মাসের আমদানি করার সম্ভব। আজকের পুরো অনুষ্ঠানটিতে আপনাদেরকে দেখাবো গুজব কাহাকে বলে, সরকার গুজব কিভাবে ছড়ায়। $40 বিলিয়ন আমাদের রিজার্ভ। বেশ কদিন ধরে একটি প্রশ্ন ঘুরে ফিরে আলোচিত হচ্ছে, তা হলো বাংলাদেশের অবস্থা কি আসলেই শ্রীলঙ্কার মতোই হবে? সেই প্রশ্নে যাবার আগে অন্য আরেকটি প্রশ্নের উত্তর জেনে আসা যাক। তা হলো শ্রীলঙ্কার মানুষের আসলে কি কি সমস্যা হয়েছিল। শ্রীলঙ্কার মানুষকে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিস 1.5 গুণ থেকে কোনো কোনো ক্ষেত্রে 2 গুণ বেশি দামে কিনতে হয়েছে। তাদের দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, জ্বালানির অভাবে পাম্পগুলোতে তীব্র পেট্রোল, অকটেন এবং ডিজেলের সংকট দেখা দিয়েছিল। এবার আপনি চিন্তা করুন, একই সমস্যা কি আমাদের দেশেও আছে? সেই প্রশ্নের উত্তর না দিলেও চলবে। তার আগে চলুন বাংলাদেশ আর শ্রীলঙ্কার সমস্যা কি একই কারণে হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক। তাহলেই বেরিয়ে যাবে বাংলাদেশ কি শ্রীলঙ্কার পথেই হাঁটছে কিনা। প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে, কোনো মনিটরিং টিম নেই। আমরা শুধু ডাল আর আলু খেয়ে বেঁচে আছি, মাছ তো কিনতেই পারছি না। শ্রীলঙ্কাতে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরির একমাত্র কারণ ছিল তাদের কাছে পর্যাপ্ত ডলার বা রিজার্ভ ফুরিয়ে গিয়েছিল। সাধারণত একটি দেশের অন্তত 4 মাসের আমদানি ব্যয়ের সমান অর্থ রিজার্ভে থাকাকে নিরাপদ মনে করা হয়, কিন্তু শ্রীলঙ্কার রিজার্ভ নেমে এসেছিল 2 বিলিয়নের নিচে। অর্থাৎ তাদের 1 মাসের আমদানি খরচের রিজার্ভও জমা ছিল না, যে কারণে ভয়াবহ দেউলিয়ার তকমা পেতে হয়েছে দেশটিকে। দেশ ছেড়ে পালিয়েছে দেশটির সর্বোচ্চ নেতারাও। কিন্তু শ্রীলঙ্কার রাজাদের মতো পৈতৃক সূত্রে পাওয়া রাজ পরিবারের সদস্য শেখ হাসিনাকেও কি পালিয়ে যেতে হবে? সেই দুঃস্বপ্ন কে দেখতে চায় বলুন? সেই কারণেই সরকার শেষ অস্ত্র হিসেবে গুজবের আশ্রয় নিয়েছে। আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে 3 মাস কেন 6 মাস 9 মাসের খাবারও আমরা কিনে আনতে পারবো। হাসিনার এই বক্তব্য কতটা ডাহা মিথ্যা চলুন সেটা দেখা যাক। ধরুন চূড়ান্ত বিপদ আসার আগেই গত 1 বছরে বাংলাদেশের গড় মাসিক রপ্তানি ব্যয় হয়েছে $7 থেকে $8 বিলিয়ন। সেই একই ধরনের পণ্য আমদানি করতে সরকারকে এখন দ্বিগুণের বেশি খরচ করতে হচ্ছে। যদি কিন্তু হিসাব বাদ দিয়েও যদি 7 বিলিয়ন করেও মাসিক গড় রপ্তানি ব্যয় ধরা হয়, তাহলে 9 মাসের রপ্তানি ব্যয়ের জন্য $63 বিলিয়ন থাকা দরকার। কিন্তু আমাদের রিজার্ভে শেখ হাসিনা $63 বিলিয়ন কোথায় পেলেন? সরকারের নিজের দেওয়া তথ্য যদি বিশ্বাস করা হয়, তারপরে আমাদের রিজার্ভ রয়েছে 39 বিলিয়নের একটু বেশি, যদিও সেই হিসেবের মধ্যেও আছে শুভঙ্করের ফাঁকি। খোদ IMF বলেছে বাংলাদেশ সরকারের দেয়া রিজার্ভের হিসেব ত্রুটিযুক্ত, কারণ সরকার সবকিছু লুটপাট করে খাওয়ার পর সবশেষ হাত দিয়েছিল রিজার্ভে। রিজার্ভ থেকে কথিত রপ্তানি উন্নয়ন তহবিল বা EDF এর নামে $7.5 বিলিয়ন সহ মোট $8 বিলিয়ন ভাগ করে দেওয়া হয়েছে কয়েকটি বেসরকারি ব্যাংকের মাঝে। যে টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, ওইসব ব্যাংকগুলো এখন মূলধন শূন্যতায় ভুগছে। সরকার নিজেও জানতো এই টাকা আর ফেরত আসবে না, কারণ রাজনৈতিক বিবেচনায় দেয়া ওই মূলধনের পুরোটাই ভাগাভাগির উদ্দেশ্যেই দেয়া হয়েছিল। যে কারণে IMF $8 বিলিয়ন রিজার্ভের মূল হিসেবের বাইরে রেখে মোট রিজার্ভের পরিমাণ দেখিয়েছে $32 বিলিয়ন। অন্যদিকে পায়রা বন্দর প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে নিজস্ব রিজার্ভ থেকে। এছাড়া বড়লোকি দেখাতে গিয়ে গত বছর শ্রীলঙ্কাকে $250 মিলিয়ন ঋণ দিয়েছে সরকার, যেটাও নিকট ভবিষ্যতে ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। গেল মাসে IMF এর একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিটিংয়ে পরিষ্কারভাবে বলেছে যে ভবিষ্যতে IMF এর কোনো সাহায্য পেতে হলে রিজার্ভের সঠিক হিসেব প্রকাশ করতে হবে। অন্যদিকে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের যে নষ্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানে জমা ডলারকেও সরকার রিজার্ভ হিসেবে কাউন্ট করেছে। বাংলাদেশ থেকে যেসব পণ্য বিদেশে রপ্তানি হয়, সেসব পণ্যের ডলারে পরিশোধিত সকল বিল প্রথমে সেই নষ্ট অ্যাকাউন্টে জমা হয়, তারপর বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা হস্তান্তর হয়। এই চলমান প্রক্রিয়ার অংশ হিসাবেই নষ্ট অ্যাকাউন্টে সবসময় $7 থেকে $8 বিলিয়ন একটি স্থিতি থাকে। এই টাকা বাংলাদেশ সরকারের নয়, বরং বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের। সে কারণে এটাকে কখনোই রিজার্ভের অংশ হিসেবে গণ্য করা হতো না। কিন্তু বর্তমান সরকার সেটাকেও রিজার্ভ হিসাবে দেখিয়ে $48 বিলিয়ন গল্প শুনিয়েছিল আমাদেরকে, যে কারণে প্রকৃত অর্থে রিজার্ভের হিসাব থেকে ওই $7 বিলিয়ন বাদ দিতে হবে। এছাড়াও রিজার্ভের আওতায় $5 বিলিয়ন স্বর্ণ এবং প্রায় $2 বিলিয়ন বন্ড রয়েছে, যা চাওয়া মাত্রই
ক্যাশ করা সম্ভব নয়। এই সবগুলো যোগ বিয়োগের কারণে অর্থনীতিবিদরা বলছেন সরকারের হাতে এই মুহূর্তে তাৎক্ষণিক ব্যবহারযোগ্য রিজার্ভ আছে মাত্র $16 বিলিয়ন, যদিও এসবকে একেবারেই পাত্তা দিতে রাজি না সরকার। আমাদের কিছু কিছু জ্ঞানী মানুষ আছে, মাঝে মাঝে অনেক কথা বলে বেড়ায়। তাদের জ্ঞানের ভাণ্ডার এত বেশি যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তারা ভুলে যান। রিজার্ভকে জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ $48 বিলিয়ন নিয়ে গেছে এবং এখনো প্রায় $40 বিলিয়ন আমাদের রিজার্ভ। এই ব্র্যান্ডের নাম শেখ হাসিনা ব্র্যান্ড, তার নামেই আলো ছড়াচ্ছে বিশ্ব অর্থনীতির মানচিত্রে। দেশের ভয়াবহ চিত্র লুকাতেই সরকার এখন মিথ্যাচারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খোদ শেখ হাসিনা নিজে প্রতিদিন টেলিভিশনের সামনে এসে জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যাচ্ছেন। অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি অকটেন কিন্তু আমাদের আছে। আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। এবার চলুন হাসিনার এই বক্তব্য কতটা জঘন্য মিথ্যাচার সেটার প্রমাণ দেখে আসি। প্রথমে বলে রাখা ভালো, বাংলাদেশের ইতিহাসে কখনোই আমরা অকটেন বিক্রি করিনি। হাসিনার এই তথ্য পুরোপুরি ধোঁকাবাজি। অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। হাসিনার সাথে তাল মিলিয়ে সমান তালে গুজব ছড়িয়ে যাচ্ছে হাসিনার গুজব বাহিনী ৭১, সময় টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যম। এই ধরুন সময় টিভির কথাই ধরা যাক। সরকারের পক্ষে গুজব ছড়ানোর লক্ষ্যে তারা এখন নতুন নতুন অনুষ্ঠান চালু করেছে। দেবাশিস, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। এসব অনুষ্ঠানগুলি আবার পরস্পর বিরোধী তথ্য দিচ্ছে। দেশে তৈরি করা হয় পেট্রোল এবং অকটেন। এই তেলটি কিন্তু আমদানি করা কোনো তেল নয়, অর্থাৎ এই তেলটি দেশেই উৎপাদন করা সম্ভব হয়। এবার চলুন বাংলাদেশকে শতভাগ অকটেন উৎপাদনকারী দেশ হিসাবে ঘোষণা দেয়া সময় টিভির অন্য আরেকটি প্রোগ্রামে অকটেন আমদানির খবর শুনে আসা যাক। বিটিসি জানিয়েছে আগামী 1 থেকে 2 দিনের ভেতর আরও 50,000 মেট্রিক টন অকটেন আসবে। এছাড়া আগস্ট মাসে 25,000 টন অকটেনবাহী আরও একটি জাহাজ আসবে। এই তেলটি কিন্তু আমদানি করা কোনো তেল নয়, দেশে তৈরি করা হয় পেট্রোল এবং অকটেন। 25,000 টন অকটেনবাহী আরও একটি জাহাজ আসবে। এই তেলটি কিন্তু আমদানি করা কোনো তেল নয়। 25,000 টন 50,000 মেট্রিক টন অকটেনবাহী আরও একটি জাহাজ আসবে। দেশে তৈরি করা হয় অকটেন। 25,000 50,000 মেট্রিক টন অকটেন আসবে। তার মানে অকটেনের পুরোটাই বাংলাদেশে উৎপাদিত হয়। এই খবর পুরোটাই গুজব। মজার বিষয় হলো এসব গুজব ছড়ানো মিডিয়াগুলোই আবার তাদের প্রতিটি সংবাদে মানুষকে গুজব থেকে সাবধান থাকবার পরামর্শ দিচ্ছে। নতুন একটি সংকট হচ্ছে অপতথ্য। সংকট নিয়ে যেসব খবর ছড়িয়েছে তার অধিকাংশই গুজব। দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন সংবাদ প্রকাশ না করে বরং জনসচেতনতা তৈরির পরামর্শ বিশিষ্টজনদের। গুজব ছড়ায়, মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করে। অকটেনের মতো গুজব ছড়ানো হচ্ছে পেট্রোল নিয়েও। পেট্রোল উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ, এই তথ্যটিও আংশিক সত্য। কারণ পেট্রোল উৎপাদনে আমাদের জ্বালানি খরচ হয়, সেটাও বিদেশ থেকে আমদানি করতে হয়। অতএব পেট্রোল একটি আমদানি নির্ভর পণ্য, যে কারণে শ্রীলঙ্কা আতঙ্কে থাকা সরকার সবার আগে পেট্রোল উৎপাদন অর্ধেকের নিচে কমিয়ে দিয়েছিল। রংপুরে সাধারণ যানবাহনের পাশাপাশি পেট্রোল পাম্পগুলো থেকে অ্যাম্বুলেন্সের জন্যও দেয়া হয়নি তেল। স্থলবন্দর বেনাপোলে আটকা পড়ে 5 শতাধিক পণ্য বোঝাই ট্রাক। মেহেরপুরে তেল নিতে এসে ফিরে যেতে হয় কৃষকদের। বেশিরভাগ জেলাতেই পেট্রোল পাম্প বন্ধে বিপাকে পড়েন সাধারণ মানুষ। আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রীলঙ্কাতে যখন এমপি মন্ত্রীদের কাপড় চোপড় খুলে নেওয়া হচ্ছিল, তার পরপরই বাংলাদেশে পেট্রোলের তীব্র সংকট শুরু হয়েছিল। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পেট্রোল অকটেনের সংকট। পর্যাপ্ত তেল গ্যাসের যোগান না পাওয়ায় বিপাকে সিএনজি ফিলিং স্টেশনগুলো। 3টি তেলের পাম্প পার হয়ে আসলাম, একটা তো তেল পাইলাম না, তেল দিতে পারছি না। কাস্টমার 500 চায়, 200 দেই। পেট্রোলের সংকট চরম ভোগান্তিতে যানবাহন চালকরা। কোথাও তেল পাই নাই, বাসায় হুন্ডা ফালা রেখে তেল নিতে আসছি, তাও পাম্পে তেল নাই। হঠাৎ করে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। আমাদের তো আয় বাড়তেছে না, জিনিসপত্র সব দাম বাড়তেছে। দামটা বাড়ছে ভাই, আমাদের বাড়া তো বাড়েন, এর দায়ভার নেবে কেনা? আমরা সাধারণ জনগণ কোথায় যাব, কার কাছে বিচার দেব? এত কিছুর পরেও সরকার তখনও স্বীকার করেনি, এখনো স্বীকার করছে না। অথচ অঘোষিতভাবে পেট্রোল বিক্রি বন্ধ রয়েছে দেশের অধিকাংশ পাম্পগুলোতে। শহর এলাকাগুলোতে পেট্রোল অকটেন পাওয়া গেলেও সেটাও চাহিদা অনুযায়ী ক্রেতারা কিনতে পারছেন। লাশের লোক বলতে যে লাশ নিয়ে দিতে আমরা তো পাচ্ছি না, তেল নেই। এখন আমরা লাশটা কাঁধে নিয়ে যাবো। তেল না থাকলে কিভাবে চালাবো? তেল না চালানোর বুদ্ধি আছে? জমিতে সেচ দিতে পারবো না, কপি নষ্ট হয়ে যাবে। কমিশন দিয়ে এই ব্যবসা করে এটা দেওয়া সম্ভব নয়। দেশের মোট জ্বালানি চাহিদার মাত্র 6 থেকে 7 ভাগ পেট্রোল ও অকটেন, বাকি 93 ভাগই ডিজেল, ফার্নেস অয়েল ও এলএনজি। এর মধ্যে শুধু ডিজেলের চাহিদাই রয়েছে 73 ভাগ। শুধুমাত্র 7% পেট্রোল অকটেন উৎপাদনের প্রাথমিক জ্বালানির যোগান দিতেই যদি সরকারের এত গুজবের আশ্রয় নিতে হয়, তাহলে বাদবাকি 93 ভাগ জ্বালানির যোগান দিতে সরকারকে কি করতে হবে সেটা একটু অনুমান করে দেখুন। দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির মধ্যে ডিজেল, ফার্নেস অয়েল ও এলএনজির শতভাগ আমদানি নির্ভর। এসব জ্বালানির পুরোটাই প্রায় সরকারকে এখন স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। স্পট মার্কেট বলতে আন্তর্জাতিক বাজারে যেদিন যে দাম, সেই দামের উপর ভিত্তি করে সরকার জ্বালানি কিনছে।
কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে স্পট মার্কেটের $40-43 ডিজেলের দাম এখন প্রায় $200 কাছাকাছি গিয়ে ঠেকেছে। অর্থাৎ 4 থেকে 5 গুণ বেশি দাম দিয়ে সরকারকে এখন জ্বালানি ক্রয় করতে হচ্ছে। এর মধ্যে স্বল্পমেয়াদী চুক্তি রয়েছে কাতার ও ওমানের সাথে। 15 বছরের চুক্তি করা আছে দুইটি দেশ, কাতার এবং ওমান। কিন্তু এই দুই দেশও চুক্তি অনুযায়ী জ্বালানি দিতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে সরকারকে। গেল কয়েক মাসে দুই দেশের কাছে সরকারের বকেয়া রয়েছে প্রায় $6 বিলিয়ন উপরে, যে কারণে দেশ দুটি এখন আর আগের মতো নিয়মিত জ্বালানি সরবরাহে সম্মত হচ্ছে না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের উচ্চ পর্যায়ে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, বকেয়া $6 বিলিয়ন একটা উল্লেখযোগ্য অংশ যদি এখনও পরিশোধ করা না হয়, তাহলে অচিরেই জ্বালানি প্রাপ্তি নিয়ে বড় ধরনের বিপদে পড়তে হবে আমাদেরকে। যে কারণে জ্বালানির খোঁজে সরকার এখন দিশেহারা। তারপরেও সরকার চাপাবাজি করছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে, আমাদের এখানে কোনো সংকট হওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে, জ্বালানি তেলের কোনো সংকট না থাকলে সারা দেশে নজিরবিহীন ভয়াবহ এই লোডশেডিং কেন? অবশ্য সরকারি গুজব বাহিনী এখানেও অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছে। উন্নত দেশগুলি এই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হচ্ছে। যেমন বলা হচ্ছে 1 ঘন্টা করে প্রতিদিন দুবার, অর্থাৎ 2 ঘন্টা করে লোডশেডিং দেওয়া হবে, কিন্তু বাস্তব চিত্র তার চেয়েও অনেক ভয়াবহ। ঢাকা চট্টগ্রামের বাইরে প্রতিটি স্থানে দিনে অন্তত 10 থেকে 20 ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। 10-12 ঘন্টায় যদি কারেন্ট না থাকে, দিনেও পড়াশোনা করতে পারতেছি না, রাত্রেবেলাও করতে পারতেছি না। বিদ্যুৎ খালি বারবার মিস কল দিচ্ছে যে আমি আসি আবার যাই। নজিরবিহীন লোডশেডিং এ অতিষ্ঠ মানুষকে মিথ্যা সান্ত্বনা দিতে সরকারের গুজব বাহিনী গুজব ছড়াচ্ছে উন্নত দেশগুলো নাকি এরই মধ্যেই লোডশেডিং শুরু করেছে। ইউরোপে জ্বালানি সংকট তীব্রভাবে দেখা দিচ্ছে। আমেরিকার মতো জায়গায় $1 তেল সেখানে $4 হয়ে গেছে। মিথ্যা এবং গুজবের রানী শয়তানের বাংলাদেশ প্রতিনিধি হযরত শেখ হাসিনা তারও এক কাঠি উপরে উঠে দাবি করেছেন, উন্নত দেশগুলোতে নাকি এরই মধ্যে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে। যেহেতু বিশ্বব্যাপী আজকে মন্দা দেখা দিয়েছে, খাদ্যের অভাব দেখা দিয়েছে, উন্নত দেশগুলি এই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হচ্ছে, সেটা মাথায় রেখেই আমরা এই সাশ্রয়ী হচ্ছি, এই না যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছি। ইউরোপ আমেরিকার কোনো দেশে বিদ্যুৎ কিংবা খাদ্যের সংকট হচ্ছে আমাদের জানা নেই, তবে বাংলাদেশে যে নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে সেটা এখন প্রকাশ্য রূপ ধারণ করতে শুরু করেছে। কিন্তু তারপরেও সরকার স্বীকার করছে না দেশে ভয়াবহ জ্বালানি এবং রিজার্ভের সংকট রয়েছে। ভেতরে সব ফাঁকা করে দিয়ে এখনো উপরে খালি কলসি বাজানোর চেষ্টা করছে সরকারের গুজব বাহিনী। আমরা এখনো অনেক দেশ থেকে ভালো অবস্থায় এগিয়ে যাচ্ছি। রিজার্ভকে জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ $48 বিলিয়ন নিয়ে গেছে। এই ব্র্যান্ডের নাম শেখ হাসিনা ব্র্যান্ড। উপরে ফুটানি দেখানোর চেষ্টা করলেও রিজার্ভে যে $40 বিলিয়ন নেই সেটা সরকার ভালোভাবেই জানে, যে কারণেই গোপনে ঋণের খোঁজে পাগলের মতো ঘুরছে হাসিনার সরকার। যদিও কোথাও ঋণ না পেয়ে সবশেষ আশ্রয়স্থল IMF এর কাছে ঋণ চেয়েছে সরকার। বাংলাদেশ where the government will start talks on a loan from the International Monetary Fund. গোপনে IMF এর কাছে চাওয়া ঋণের বিষয়টি প্রথমে সরকারের কেউ স্বীকার করেনি, খোদ অর্থমন্ত্রীও অস্বীকার করেছিলেন ঋণের বিষয়টি। সরকারের মিথ্যাচারের পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারের ঋণ চাওয়ার বিষয়টি প্রকাশ করার পর অবশেষে IMF এর কাছে ঋণের বিষয়টি স্বীকার করেন অর্থমন্ত্রী। IMF এর সাথে 15 বছর ধরে কাজ করা অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া জানিয়েছেন, সরকারের IMF এর কাছে ঋণ চাওয়াই প্রমাণ করে সরকারকে এখন আর কেউ লোন দিচ্ছে না, যে কারণে IMF এর দ্বারস্থ হয়েছে সরকার। এটা ভালো জিনিস না। IMF আসে যখন আর কেউ টাকা দিতে রাজি নেই। আরো ভয়ঙ্কর বিষয় হলো এ পর্যন্ত বেল আউট পর্যায়ে মোট 2টি দেশ IMF এর কাছে ঋণ চেয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশ। Pakistan and Bangladesh will start talks on a loan from the International Monetary Fund. এর আগে শ্রীলঙ্কাও একই ক্যাটাগরিতে ঋণ চেয়েছিল, সেটা পেয়ে গেলে শ্রীলঙ্কার সরকারও কিছুদিনের জন্য হয়তো টিকে যেতে পারত, যে কারণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগের পরেও 14 জুলাই পর্যন্ত পদত্যাগের সময় চেয়েছিল প্রেসিডেন্ট, কিন্তু শেষ পর্যন্ত সেই ঋণ না পেয়ে তাকেও পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও IMF এর ঋণ পাওয়া অসম্ভব বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। এটা এড়াতে পারবে না সরকার। এর মানে হচ্ছে IMF এর লোন সরকার পাচ্ছে না, এটা দিনের মতো পরিষ্কার, যে কারণে আশঙ্কা আরো গাঢ় হতে শুরু করেছে বাংলাদেশ কি আসলেই শ্রীলঙ্কা হতে যাচ্ছে। IMF বলছে তারা বাংলাদেশকে $4.5 বিলিয়ন দিবে। IMF এর লোনটা ভালো জিনিস না। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা বক্তৃতা দিয়ে তারা কিছু করতে পারবে না। সে উত্তরের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে থাকুন, তবে তার আগে শ্রীলঙ্কান সরকারের মতোই সর্বশক্তি নিয়োগ করে ক্ষমতাটা আরো কিছুদিন দীর্ঘায়িত করার চেষ্টা তো সরকারের থাকবেই, যে কারণে সবশেষ অস্ত্র হিসাবে তারা বলার চেষ্টা করছে বাংলাদেশে এখন রপ্তানি আয়ে রেকর্ড তৈরি করছে। যারা বাড়াতে পারে তারা লুটপাট করে না, এবং প্রতিটি পায় কাজে লাগিয়েই কিন্তু এই উৎপাদনটা বৃদ্ধি হয়। বিশ্বব্যাপী সব ধরনের পণ্যের দাম বাড়ার কারণে বাংলাদেশ থেকে যেসব পণ্য বিদেশে রপ্তানি করা হয় সেগুলিতেও এখন বাড়তি দাম পাওয়া যাচ্ছে, যে কারণে আগের চেয়ে রপ্তানি আয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় যে আমদানি ব্যয় কত গুণ বেড়েছে সেটা কিন্তু সরকার স্বীকার করছে না।
আমদানি ব্যয় এবং রপ্তানি আয় যদি একসাথে যোগফল করা হয় তাহলে বাংলাদেশ সরকারের এখন প্রায় প্রতি মাসে $2.5 বিলিয়ন ঘাটতি রয়েছে। এছাড়াও এলসি খুলতে না পারা সহ জ্বালানি সংকটের কারণে আসন্ন মাসগুলোতে হু হু করে কমবে রপ্তানি আয়। শেখ হাসিনার এখন একমাত্র ভরসা প্রবাসীদের রেমিটেন্স। সেটা যদি ঠেকিয়ে দেওয়া যায় তাহলেই সরকারের পতন আসন্ন। সেজন্যই মিথ্যাবাদী দুর্নীতিবাজ এই গুজবের সরকারকে বিদায় করা এখন প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই ক্ষেত্রে দেশের মানুষের পাশাপাশি বিদেশে যারা আছেন তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে। দেশে আপাতত কিছুদিন টাকা পাঠানো বন্ধ রাখুন। দেশ দেউলিয়া হলে আপনার দেশে জমানো টাকাও অনিশ্চিত হয়ে যাবে। অনেকে হয়তো ডলার, পাউন্ড কিংবা দিরহামের দাম বাড়ার কারণে দেশে বাড়তি টাকা পাঠাচ্ছেন, কিন্তু আপনার পাঠানো রেমিটেন্সের টাকা খরচ করে তারা শেখ মুজিবের জন্ম, মৃত্যু, মুসলমানি দিবস পালন করবে। সারা রাত মমতাজের গান বাজবে, লাইট জ্বলবে, কিন্তু বন্ধ করে দেওয়া হবে মসজিদের বাতি। অতএব কিছুদিন ধৈর্য ধরুন, অতি জরুরি প্রয়োজন ছাড়া টাকা পাঠানো বন্ধ করুন। প্রবাসীরা দেশে আসলে সবাই নবাবজাদা হয়ে ওঠে। শেখ মুজিবের রেখে যাওয়া তলাবিহীন ঝুড়ির মৃত্যুপুরীকে যেভাবে বাংলাদেশের মানুষ টেনে তুলেছিল, একইভাবে আবারও আমরা উঠে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।